আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? তুলে দেওয়া লাগবে, মিউট থাকবে। এই মুডে দাও, এটা তো দিতে হবে। হ্যাঁ, ওটা দিলাম তো।
সোনিয়া আক্তার, বাইজিদ, লিমন, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, গতদিন তোমরা জীববিজ্ঞান ক্লাসটা করেছো না? জি ম্যাম। আচ্ছা, আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম পত্র ক্লাসটা সম্ভবত গত সপ্তাহে হয়েছে, আজকে দ্বিতীয় পত্র, এটা নিয়ে আলোচনা করা হবে। প্রথম দিন আমি তোমাদের জীববিজ্ঞানের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা প্রত্যেকে কি বই কিনেছো? জি ম্যাম। কোন বইটা জি কিনেছো? ম্যাম। কোন বইটা কিনেছো? মাজেদা বেগমের লেখা। কোন বই, নাম বলো, ভালো করে বলো। মাজেদা বেগম। আচ্ছা, অক্ষরপত্রের বইটা, তাই না? আচ্ছা, না, কাজল ব্রাদার্সের। কাজল ব্রাদার্সের। হ্যাঁ, কাজল ব্রাদার্সের বইটা আমি কিনতে বলেছিলাম। হ্যাঁ। আর ইচ্ছে করলে তোমরা গাজী আজমলের বইটাও কিনতে পারো। জি ম্যাম, ওইটাই কি। কোনটা কিনেছো, গাজী আজমল না কাজল ব্রাদার্স? ম্যাম, কাজল ব্রাদার্স। হ্যাঁ ঠিক আছে, আমরা কাজল ব্রাদার্সের বইটাই ফলো। কাজল। আচ্ছা, গতদিন আমি যে সমস্ত বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেই জিনিসগুলো আরেকটু আলোচনা করব। আহ, যেমন বায়োলজি, বায়োলজি বা জীববিজ্ঞান, এটা কাকে বলে বলতে পারো? জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। হ্যাঁ, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। ম্যাম, অ্যারিস্টটল। হ্যাঁ, অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, ইনি হচ্ছে জীববিজ্ঞানের জনক এবং প্রাণীবিজ্ঞানেরও জনক। আচ্ছা, প্রাণীবিজ্ঞানটা কাকে বলে? আমরা যেহেতু প্রাণীবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, তাহলে প্রাণীবিজ্ঞানটাকে কাকে বলে সেটা জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা, এটা হচ্ছে আলোচনামূলক এই অধ্যায়টা। তো এই অধ্যায়টা আলোচনা করতে গেলে অবশ্যই বইটা কিন্তু লাগবে, তোমরা বইটা একটু ফলো করবা। তাহলে এখানে দেখো, জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন, আচরণ, উৎপত্তি, জৈবিক আচরণ, তারপরে কার্যাবলী, বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক গুরুত্ব, সংরক্ষণ, এই সকল সম্পর্কে আলোচনা করা হয়। এগুলো সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলা হবে প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? জুওলজি, ঠিক আছে? আর উদ্ভিদ বিজ্ঞানকে বলা হয় বোটানি। তোমাদের জীববিজ্ঞানের দুইটা অংশ, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞানকে আমরা বলবো বোটানি, আর জীববিজ্ঞানকে প্রাণী বিজ্ঞানকে বলবো আমরা জিওলজি। তাহলে যেখানে যে শাখায় প্রাণীর দৈহিক গঠন, আচার আচরণ, তারপরে তোমার উৎপত্তি, বিবর্তন, বংশগতি, অর্থনৈতিক গুরুত্ব, এগুলো শ্রেণীবিন্যাস, অভিযোজন, এগুলো সবকিছু নিয়ে যেখানে আলোচনা করা হবে তাকে বলা হচ্ছে তোমার প্রাণীবিজ্ঞান। এই প্রাণীবিজ্ঞানের জনককে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এ পর্যন্ত পৃথিবীতে তোমার কত লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে জানো? প্রায় 15 লাখ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। আচ্ছা, এখানে প্রাণী বলতে কি বোঝায়? বলা হচ্ছে যেসব ইউক্যারিওটিক বহুকোষী জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, সাধারণত অন্য জীব বা জৈব পদার্থ এরা আহার করে, তাকে বলা হচ্ছে প্রাণী। তাহলে আমরা তো প্রাণী, তাই না? আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি? পারি না। আমরা সাধারণত কি করি? খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। একটা প্রাণীর বৈশিষ্ট্য কি আমরা গত দিনও জেনেছিলাম, যে প্রাণী সাধারণত বহুকোষী জীব হয়, এরা পরভোজী, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, এরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর সাধারণত নির্ভরশীল হয়ে থাকে। আর প্রাণীর, উদ্ভিদের তো একটা বড় কোষ প্রাচীর আছে, তারপরে কোষ গহ্বর আছে, প্লাস্টিড আছে। প্রাণীর ক্ষেত্রে কি এইসব আছে? প্রাণীর ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর, কোষ প্রাচীর, তারপরে প্লাস্টিড, এগুলো কিন্তু নাই। প্রাণী চলাচলে সক্ষম,
প্রাণী পরিবেশের উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে। প্রাণীর দেহে তোমার সংবেদনশীল অঙ্গ বিদ্যমান, আবার এরা হলোজৈবিক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। হলোজৈবিক মানে বুঝছো? কথা বলতে হবে আমার সাথে। হলোজৈবিক মানে, আচ্ছা, হলোজৈবিক বলতে যে সকল জীব খাদ্য গলাৎকরণ করে এবং অভ্যন্তরীণ ভাবে হজম করে। ঠিক আছে, তাহলে যে সকল জীব খাদ্য গলাৎকরণ করে এবং অভ্যন্তরীণ ভাবে হজম করে তারা হচ্ছে হলোজৈবিক প্রাণী। তাহলে আমরা সাধারণত কি করি, হলোজৈবিক পদ্ধতিতে পুষ্টিটা সম্পূর্ণ করে থাকে। আর এরা ভিন্নভোজী স্বভাবের হয়ে থাকে, আর বংশবৃদ্ধি তোমার যৌনজনন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়ে থাকে। এই হলো তোমার প্রাণীর বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তোমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, অর্থাৎ অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। আচ্ছা, জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, তোমরা এর আগেও জেনেছ যে পৃথিবীতে যত জীব আছে এই সকল জীবের ভিন্নতাকে বলা হয় জীব বৈচিত্র্য বা অ্যানিমাল বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য এটাকে বলা হয়। আচ্ছা, এরপরে দেখো প্রাণী জগতের ভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য এটাকে বলা হয় ইংরেজিতে অ্যানিমাল ডাইভার্সিটি। তাহলে পৃথিবীতে তো বহু প্রজাতির এবং বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাই না? তাহলে এই সব প্রাণীগুলো কিন্তু আবার বিভিন্ন পরিবেশে বাস করে। তাহলে বিভিন্ন পরিবেশে বাস করার জন্য এইসব প্রাণী কিন্তু আবার ভিন্ন ভিন্ন ভাবে অভিযোজিত হয়েছে। তাহলে এইসব প্রাণীর কারো কারোর মধ্যে বৈশিষ্ট্যের প্রচুর মিল রয়েছে, আবার কারো কারোর মধ্যে বিভিন্ন মাত্রায় কিন্তু পার্থক্য দেখা যায়। আমাদের এই পৃথিবীর মাটি, বায়ু এবং পানিতে বসবাসকারী সকল প্রাণীর মধ্যে তোমার যে জিনগত, প্রজাতিগত এবং আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হচ্ছে প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি। পরীক্ষা অনেক সময় প্রশ্ন থাকতে পারে 1 নম্বর প্রশ্নে যে প্রাণীর বৈচিত্র্যটা কাকে বলে। তাহলে আমরা কি বলতে পারি, পৃথিবীর মাটি, বায়ু এবং পানিতে বসবাসকারী সকল প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতন্ত্রগত যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় তোমার প্রাণী বৈচিত্র্য। এখন আমরা এই প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু আমার সাথে আমি যখন পড়াটা বোঝাবো তখন পাশাপাশি বইটা কিন্তু ফলো করতে হবে। বইটা একটু খেয়াল করবা, এই অধ্যায়টা কিন্তু আলোচনামূলক, ঠিক আছে? তাহলে প্রকৃতিতে আমরা 3 ধরনের প্রাণী বৈচিত্র্য। নাম্বার কত? হ্যাঁ, পেজ নাম্বার 2। পেজ নাম্বার কত? 2। আচ্ছা, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ দেখো। প্রকৃতিতে আমরা কয় ধরনের প্রাণী বৈচিত্র্য দেখে থাকি? 3 ধরনের প্রাণী বৈচিত্র্য দেখে থাকি। একটা হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, আর একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিন কি? তোমরা এর আগে কিন্তু জিন, ক্রোমোজোম এগুলো পড়ে এসেছো, তাই না? জিনটা কি? জিন কাকে বলে কারো জানা আছে? আচ্ছা, আমি বলছি, জীবের চারিত্রিকগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী একককে বলা হয় জিন। জীবের চরিত্রগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে বলা হয় জিন। তাহলে জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় তখন তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। একই প্রজাতি বলতে কি বোঝায়? মানুষ একটা প্রজাতি, তাই না? বাঘ একটা প্রজাতি, সিংহ একটা প্রজাতি, এইরকম। তাহলে একই প্রজাতির সদস্যদের মধ্যে এই জিনগত ভিন্নতার কারণে যখন বৈচিত্র্য সৃষ্টি হয় তখন তাকে বলা হয় জিনগত বৈচিত্র্য। তাহলে একই প্রজাতির সদস্যদের মধ্যে এ ধরনের বৈচিত্র্য ঘটে বলে একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এই যে এক্ষেত্রে প্রজাতিতে তোমার রেস, জাত ইত্যাদি সৃষ্টি হয়। রেস, জাত এগুলো সৃষ্টি হয়ে থাকে। যেমন বিশ্বের সকল মানুষ এরা কিন্তু একই প্রজাতিভুক্ত। পৃথিবীর সকল মানুষই কিন্তু কোন প্রজাতিভুক্ত? হোমো সাপিয়েন্স, তাই না? তাহলে বিশ্বের সকল মানুষই হচ্ছে হোমো সাপিয়েন্স প্রজাতিভুক্ত হলেও কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের রেস দেখা যায়, ঠিক আছে? জাতি দেখা যায়। যেমন ধরো নিগ্রয়েড। নিগ্রয়েড বলতে আমরা বুঝি যে একেবারে কৃষ্ণাঙ্গ যারা, তাই না? নিগ্রয়েড। তারপরে মঙ্গলয়েড,
আফ্রিকান কৃষ্ণাঙ্গ যারা, তারপরে ককাসয়েড, ইউরোপীয় শ্বেতাঙ্গ যারা, হ্যাঁ, এই ধরনের রেস কিন্তু দেখা যায়। তাহলে বিশ্বের সকল মানুষ একই প্রজাতিভুক্ত, হোমো সাপিয়েন্স প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের রেস দেখা যায়, যেমন নিগ্রয়েড, মঙ্গলয়েড, ককাসয়েড, এই ধরনের রেসগুলো দেখা যায়। দেখবো যে আফ্রিকান কৃষ্ণাঙ্গদের সাথে ইউরোপীয় শ্বেতাঙ্গদের মধ্যে কিন্তু পার্থক্য দেখা যায়। তাদের গায়ের বর্ণ, চুলের বর্ণ, আকৃতি, আকার, নাক কানের গঠন, স্বভাবগত বৈশিষ্ট্য, এগুলো কিন্তু সবগুলোই আলাদা হয়ে থাকে, তাই না? তুমি আফ্রিকার একটা কৃষ্ণাঙ্গের সাথে তুমি শ্বেতাঙ্গ মানুষের, এরা কি একরকম হবে? একরকম হবে না। এদের মধ্যে কি হবে? গায়ের বর্ণটা আলাদা, চুল আলাদা। যেমন কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে আমরা দেখে থাকি তারা কালো, হ্যাঁ, তাদের চুলগুলো কোঁকড়ানো হয়ে থাকে, এইরকম বৈশিষ্ট্যগুলো দেখে থাকি। ঠোঁটটা পুরু হয়, মোটা হয়, হ্যাঁ। আর শ্বেতাঙ্গ বোঝো তো, যারা একেবারে সাদা, তাহলে ইউরোপীয় শ্বেতাঙ্গ, এদের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। এরা একই প্রজাতিভুক্ত, কিন্তু এদের মধ্যে এই ধরনের বিভিন্ন রকমের রেস দেখা যায়। ঠিক তেমনি ধানের কিন্তু বিভিন্ন জাত আছে। গম, ভুট্টা, রেশম পোকা প্রভৃতি জীবের কিন্তু একই প্রজাতিতে একাধিক জাত দেখা যায়। এরপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি বলছে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে নির্দিষ্ট অঞ্চলের ভিন্ন প্রজাতি, তাহলে দুইটা ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে যখন পার্থক্যটা দেখা যাবে তখন তাকে বলা হবে প্রজাতিগত বৈচিত্র্য। কখনো দুটি প্রজাতির প্রাণী কি একরকম হয়? যেমন বাঘ, সিংহ, এরা কি একরকম? একরকম নয়। বাঘ কিন্তু আলাদা, সিংহ কিন্তু আলাদা। এদের প্রজাতির গণ কিন্তু একই, যেমন প্যান্থার, বাঘের ইয়েটা কি গণ হচ্ছে প্যান্থেরা, সিংহ প্যান্থেরা, এরা একই গণভুক্ত, কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। আর এদের ক্রোমোজোম সংখ্যা এবং গঠনও কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এরপরে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একে বলা হয় ইকোসিস্টেম। তোমরা বাস্তুতন্ত্র এর আগেও পড়ে এসেছো। তাহলে ইকোসিস্টেম ডাইভার্সিটি, তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সঙ্গে জীবজগতের মিথস্ক্রিয়ার ফলে ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক বা বায়োম সৃষ্টি হয়। আমরা পৃথিবীতে কিন্তু বিভিন্ন রকমের বায়োম দেখে থাকি, অঞ্চল দেখে থাকি, যেমন তুন্দ্রা বায়োম, মরু বায়োম, তারপরে তোমার বনভূমি বায়োম, তৃণভূমি বায়োম, এরকম বিভিন্ন রকমের বায়োম রয়েছে। তৃন্দা বায়োম নাম শুনেছো কখনো? তৃন্দা বলতে বোঝায় যেটা একেবারে বরফাচ্ছন্ন। মরু, মরু তো জানো, মরু বলতে কি বোঝায়? যেখানে একেবারে শুষ্ক মরুভূমি যেটা আমরা বলি, এটা মরুবায়ম। বনভূমি, যে আমাদের দেশে যে সুন্দরবন, হ্যাঁ, এরকম বনগুলো আছে, এগুলো হচ্ছে বনভূমি বায়ম, তৃণভূমি বায়ম, হ্যাঁ। তাহলে এখানে এই ধরনের বিভিন্ন রকমের কিন্তু বায়ম রয়েছে। এই প্রত্যেকটা বায়মে আবার বিভিন্ন রকমের বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। তাহলে এইরূপ বিভিন্ন বায়মে বিদ্যমান প্রাণীর যে বৈচিত্র্য, সেটাকে বলা হচ্ছে তোমার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন তুন্দ্রা বায়োমের শ্বেতভল্লুকের সাথে তোমার বনভূমি বায়োমের যে ভল্লুক, এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তোমার তুন্দ্রা অঞ্চলে আমরা দেখি শ্বেত ভল্লুকটা দেখা যায়, মানে সাদা যে ভল্লুকটা, এটা কিন্তু তোমার তুন্দ্রা অঞ্চলে দেখা যায়। আর আমাদের যে বনভূমিতে যে ভল্লুকটা দেখা যায়, এটা সাধারণত কিন্তু কালো বর্ণের হয়ে থাকে। তাহলে এইসব, এই দুটা বায়োমের মধ্যে যে বৈচিত্র্য, এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এক একটা অঞ্চলে এক এক রকমের সেখানকার জলবায়ু, আবহাওয়া, এগুলোর কারণে কিন্তু সেই সব অঞ্চলের প্রাণীদের মধ্যে বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখা যায়। এটাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এরপরে আমরা দেখো শ্রেণীবিন্যাসের ভিত্তি এবং নীতি, এটা নিয়ে আলোচনা করব। তোমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে এর আগেও পড়ে এসেছো। শ্রেণীবিন্যাসটা কি কেউ বলতে পারো? আচ্ছা, কথা বলতে হবে। আনিসুজ্জামান, শুনতে পাচ্ছ? আনিসুজ্জামান, বিশাল উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে সহজ, অল্প সময়, অল্প পরিশ্রমে জানার জন্য আমাদের এই বিন্যাসটা প্রয়োজন। হ্যাঁ,
আমরা এটাও বলতে পারি যে পৃথিবীতে তো অনেক রকমের প্রাণী রয়েছে, প্রায় 15 লাখ প্রজাতির প্রাণী রয়েছে। তাহলে এত প্রাণীর প্রজাতির প্রাণী তো আমাদের মনে রাখা সম্ভব না, তাই না? তাহলে এই সমস্ত প্রাণীদেরকে আমরা অল্প সময়ে অল্প পরিশ্রমে যেন ভালোভাবে মনে রাখতে পারি, এজন্য কি করতে হয়, এদেরকে ধাপে ধাপে বিন্যস্ত করতে হয়। যেমন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে ধাপে ধাপে বিন্যস্ত করার যে পদ্ধতি সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস, ইংরেজিতে বলা হয় ক্লাসিফিকেশন। অথবা আমরা বলতে পারি পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীদের রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি এভাবে বিভিন্ন স্তরে বিন্যাস করার যে পদ্ধতি সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ধাপ সাধারণত 7টি। এর মধ্যে সবচেয়ে বড় ধাপটার নাম আমরা বলে থাকি পর্ব, আর সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে প্রজাতি। শ্রেণীবিন্যাসের জনককে, শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, তোমরা নাম শুনেছ। ইনি ছিলেন সুইডেনের নাগরিক, সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী আমরা বলে থাকি যে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ইনার জন্ম হচ্ছে 1700 আর মৃত্যু হচ্ছে তোমার 1778। এগুলো অবজেক্টিভের জন্য কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? তাহলে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এনাকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক। হ্যাঁ, আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। ইনি, তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল সিস্টেম অফ নেচার। এই গ্রন্থের 10ম সংস্করণে তিনি আবার দ্বিপদ নামকরণ সম্পর্কে আলোচনা করে থাকেন। দ্বিপদ নামকরণ তো জানো, দুইটা পদের সমন্বয়ে যে নামটা করা হয়, অর্থাৎ গণ এবং প্রজাতি, এই দুইটা সমন্বয়ে যে নামটা করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ, ঠিক আছে? তাহলে এরপরে দেখো শ্রেণীবিন্যাস বিদ্যা, এটাকে ইংরেজিতে বলা হয় ট্যাক্সোনমি। পরীক্ষা থাকতে পারে শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি কি। হ্যাঁ, তাহলে তোমাদের এই সংজ্ঞাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি কি? প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, উদ্দেশ্য এবং নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলা হয়ে থাকে। তাহলে অথবা আমরা বলতে পারি শ্রেণীবিন্যাসের তত্ত্ব এবং চর্চাই হলো তোমার ট্যাক্সোনমি। এখানে ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এবং নমোস অর্থ হচ্ছে ল। তাহলে এই দুটো শব্দের সমন্বয়ে কিন্তু ট্যাক্সোনমি শব্দটা এসেছে। তাহলে গ্রিক শব্দ ট্যাক্সিস, এর অর্থ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, মানে এটা হচ্ছে তোমার নিয়ম নীতি, আর এখানে হচ্ছে নমোস মানে হচ্ছে ল। তাহলে এই দুইটা শব্দের সমন্বয়ে তোমার শ্রেণীবিন্যাস শব্দটা এসেছে। ট্যাক্সোনমিতে আলোচিত বা প্রধান বিষয়গুলো হচ্ছে তোমার শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীকরণ। তাহলে এখানে প্রথমে শনাক্তকরণ করতে হয়, তারপর নামকরণ করতে হয়, তারপর সেটাকে শ্রেণীকরণ করা হয়। এই বিষয়গুলো হচ্ছে, প্রধান বিষয়গুলো হচ্ছে এই 3টি। এরপরে দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। তাহলে প্রত্যেক প্রাণীর নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে কি করে প্রতিটি প্রাণী গোষ্ঠীকে পরস্পর থেকে পৃথক করা যায়। তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণীদের এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয় এবং শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি, এর সংজ্ঞাটা বলতে পারি, যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় সেই সব বৈশিষ্ট্যকে বলা হয় শ্রেণীবিন্যাসের ভিত্তি, ঠিক আছে? যেমন কোন কোন বৈশিষ্ট্যগুলোকে আমরা সাধারণত প্রাধান্য দিয়ে থাকি? প্রথমত দেহের আকার, সংগঠন মাত্রা, ক্লিভেজ, ভ্রূণ স্তর, প্রান্তিকতা, প্রতিসাম্য, খণ্ডকায়ন, সিলম, অঞ্চলায়ন, তল, উপাঙ্গ, নটকট, মেরুদণ্ড, পৌষ্টিক নালী, জীবন পদ্ধতি, পুষ্টি গঠন পদ্ধতি, বাসস্থান। তাহলে এই যে এখানে 16টা পয়েন্ট তোমাদের বইয়ে দেয়া আছে, এই প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আলোচনা করা হবে এবং প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে। এই অধ্যায় থেকে কিন্তু অনেক অবজেক্টিভ আসে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন কিন্তু ভালোভাবে মুখস্থ করবে। যেমন ধরো শ্রেণীবিন্যাসের ভিত্তি গুলো কি আমরা একটু দেখি। যেমন দেহের আকার, আকারের ভিত্তিতে আমরা প্রাণীদেরকে কয় ভাগে ভাগ করে থাকি? সাধারণত 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার
মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী, আর একটা হচ্ছে ম্যাক্রো বা বৃহত্তম প্রাণী। তাহলে মাইক্রো আণুবীক্ষণিক মানে তো বোঝো, আণুবীক্ষণিক মানে কি, যাদেরকে খালি চোখে দেখা যায় না, হ্যাঁ, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়, তাদেরকে বলা হয় আণুবীক্ষণিক প্রাণী। আর বৃহৎ প্রাণী এটাকে আমরা ম্যাক্রো বলে থাকি। তাহলে আণুবীক্ষণিক প্রাণীগুলো কি, যেসব একেবারে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ধরো ম্যালেরিয়ার জীবাণু, এটাকে বলা হয় প্লাজমোডিয়াম ভাইভাক্স, ঠিক আছে। তারপরে আমাশয়ের জীবাণু, এটাকে বলা হয় অ্যান্টামিবা হিস্টোলিটিকা। তারপরে আমাদের চোখ কৃমি, চোখে এক ধরনের কৃমি থাকে, এটাকে বলা হয় লোয়া লোয়া। তাহলে এরা সবগুলো এত ক্ষুদ্র যে এদেরকে খালি চোখে দেখা যায় না। আর বৃহত্তম প্রাণী সাধারণত আকারে বড় হয় এবং এদেরকে খালি চোখে সবাই সাধারণত দেখে থাকে। যেমন ধরো তোমার ব্যাং, ব্যাং এর বৈজ্ঞানিক নাম কি, দুত্তাফ্রিনাস মেলানোস্টিকটাস, ঠিক আছে। তারপরে মানুষ, হোমোসাপিয়েন্স, তাহলে এরা সাধারণত বড় প্রাণী ম্যাক্রো। আর ছোট যেগুলো খালি চোখে দেখা যায় না তাদেরকে আমরা বলে থাকছি মাইক্রো। তাহলে আমরা আকারের ভিত্তিতে কয় ধরনের প্রাণী দেখলাম, দুই ধরনের প্রাণী, একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো। এরপরে দেখো সংগঠন মাত্রা, সংগঠনের মাত্রার উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আমরা সাধারণত জানি জীবদেহের গঠন এবং কাজের এককে কি বলা হয়, কোষ বলা হয়, তাই না। কতগুলো কোষ মিলে আবার কি গঠিত হয়, আবার কতগুলো টিস্যু মিলে গঠিত হয় অঙ্গ, আবার কতগুলো অঙ্গ মিলে গঠিত হয় কিন্তু তন্ত্র। তাহলে এই যে জীবদের গঠন এবং কাজের এককটা শুরুটা কোথা থেকে, কোষ থেকে। তারপরে কতগুলো কোষ মিলে গঠিত হলো টিস্যু, অথবা আমরা বলতে পারি একগুচ্ছ কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। আবার কতগুলো টিস্যু মিলে গঠিত হয় অঙ্গ, যেমন আমাদের হাত পা এগুলো। আবার কতগুলো অঙ্গ মিলে গঠিত হয় তন্ত্র, যেমন পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, এগুলো সবগুলোই কিন্তু তন্ত্র। তাহলে এই কোষীয় সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথমে কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা, তাহলে যেসব প্রাণী তোমার ঢিলে ঢালা ভাবে সজ্জিত থেকে দেহ গঠন করে, হ্যাঁ, কখনোই তোমার টিস্যু বা কোষ কলায় বিন্যস্ত হয় না, এরা ঢিলে ঢালা ভাবে সজ্জিত থেকে শুধুমাত্র কোষ গঠন করে, দেহ গঠন করে, ঠিক আছে। তাদেরকে বলা হচ্ছে কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা। যেমন আমাদের পর্বগুলো সম্পর্কে তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, যে আমাদের পর্ব কয়টা পর্ব আছে, 9টি পর্ব আছে, যেমন পরিফেরা, হ্যাঁ, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরকম বিভিন্ন পর্বগুলো আছে। তাহলে পরিফেরা পর্বভুক্ত সকল প্রাণীগুলো হচ্ছে তোমার কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা, অর্থাৎ এরা ঢিলে ঢালা ভাবে সজ্জিত থেকে দেহ গঠন করে, কখনো তোমার কোষ টিস্যু বা কোষ কলায় বিন্যস্ত হয় না। তাহলে এটাকে বলা হচ্ছে তোমার কোষীয় পর্যায়ের সংগঠন মাত্রা। এরপরটা দেখো কোষ কলা পর্যায়ের সংগঠন মাত্রা, এটা কি বলা হচ্ছে, এক্ষেত্রে প্রাণীর দেহে বিদ্যমান একই কাজে নিয়োজিত কোষগুলো দলবদ্ধভাবে হয়ে কলা গঠন করে। অর্থাৎ প্রাণীর দেহে যে কোষগুলো আছে এই কোষগুলো একত্রিত হয়ে টিস্যু বা কলা গঠন করে থাকে। তাহলে তারা কোন উদাহরণগুলো দেখে আমরা, নিডারিয়া এবং টেনোফোরা, এই পর্বভুক্ত সকল প্রাণীগুলো হচ্ছে তোমার কোষ কলা পর্যায়ের সংগঠন মাত্রা। এরপরে কলা ও অঙ্গ পর্যায়ের সংগঠন মাত্রা, তাহলে যেসব প্রাণীর অনেক প্রকারের কলা আছে এবং কলা সমূহ একত্রিত হয়ে একটা অঙ্গের সৃষ্টি করে, হ্যাঁ, তারা হচ্ছে এই মাত্রার অন্তর্ভুক্ত প্রাণী। যেমন তোমার প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত সকল প্রাণীগুলো হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। এরপরে অঙ্গতন্ত্র পর্যায়ের সংগঠন মাত্রা, উচ্চতর প্রাণীর অঙ্গসমূহ, উচ্চতর প্রাণীর অঙ্গসমূহ একত্রিত হয়ে কার্যক্ষম তন্ত্রে পরিণত হয়। তাহলে কতগুলো অঙ্গ একত্রিত হয়ে কি গঠন করে, তন্ত্র গঠন করে, ঠিক আছে। তাহলে প্রতিটি অঙ্গতন্ত্র আবার নিজস্ব এবং ভিন্ন কাজের জন্য নিয়োজিত। তাহলে সকল উন্নত প্রাণীগুলো হচ্ছে কিন্তু এই মাত্রার অন্তর্ভুক্ত। যেমন নেমাটোডা থেকে তোমার করডাটা পর্বভুক্ত, সকল প্রাণীগুলোই কিন্তু তোমার অঙ্গতন্ত্র পর্যায়ে সংগঠন মাত্রা।
তোমাদের পরীক্ষায় কিন্তু অবজেক্টিভের প্রশ্ন থাকতে পারে, যেমন পরিফেরা পরভুক্ত সকল প্রাণীগুলো কোন মাত্রার কোষ, তাহলে আমরা বলতে পারি কোষ কলা পর্যায়ের সংগঠন মাত্রা প্রাণী এরা। ঠিক আছে, এইরকম ভাবে অবজেক্টিভের জন্য ভালোভাবে মুখস্থ করবে। এরপরে ক্লিভেজ। ক্লিভেজটা কি? যে পদ্ধতিতে জাইগোট ক্রমাগত মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে অসংখ্য অপত্য কোষ সৃষ্টি করে। তাহলে যে পদ্ধতিতে জাইগোট, জাইগোট তো বোঝো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যেটা গঠিত হয় সেটাকে বলা হয় জাইগোট। তাহলে এই জাইগোটটা মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে যে অপত্য কোষ বা ভ্রূণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে তোমার ক্লিভেজ। তাহলে ক্লিভেজের ফলে সৃষ্ট যে অপত্য কোষ, এই অপত্য কোষটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। জাইগোট থেকে প্রথমত কোষ বিভাজনের ফলে বলের ন্যায় বহু কোষ বিশিষ্ট একটা গোলক সৃষ্টি হয়। এই গোলককে বলা হয় মরুলা। তো পরীক্ষায় থাকতে পারে ব্লাস্টোমিয়ার কি, তাহলে আমরা বলতে পারি ক্লিভেজের ফলে সৃষ্ট অপত্য কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আর কোষ বিভাজনের ফলে যে বলের ন্যায় একটা বহু কোষ বিশিষ্ট গোলক সৃষ্টি হয় সেটাকে বলা হয় মরুলা। এরপর মরুলা পর্যায়ের কোষগুলো একটা স্তরে সজ্জিত হয়ে ভিতরে ব্লাস্টোসিল নামক একটা ফাঁকা স্থান সৃষ্টি করে, হ্যাঁ, ব্লাস্টুলা নামক ভ্রূণ সৃষ্টি করে। তাহলে ব্লাস্টুলায় রূপান্তরিত হওয়া শেষ হলে ক্লিভেজ পদ্ধতিতেও তোমার পরিসমাপ্তি ঘটে। তাহলে প্রথমে আমরা দেখলাম ক্লিভেজ, ক্লিভেজ থেকে ব্লাস্টোমিয়ার, তারপর সেটা মরুলা, তারপর সেখানে একটা ফাঁকা স্থান গঠিত হয় সেটাকে বলা হয় ব্লাস্টোসিল, হ্যাঁ, ফাঁকা স্থান বিশিষ্ট এখানে ব্লাস্টুলা গঠিত হয়। এরপরে এখানে বিভিন্ন ধরনের ক্লিভেজ দেখা যায়, যেমন অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, এরকম বিভিন্ন ধরনের ক্লিভেজ দেখা যায়। বইয়ে তোমাদের এই ক্লিভেজের চিত্রগুলো দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। এরপরে আমরা 4 নম্বর পয়েন্টে নিয়ে আলোচনা করি ভ্রূণ স্তর। ভ্রূণ স্তরটি কি? বলছে যৌন প্রজননকারী বহুকোষী প্রাণীর জাইগোট বিভাজিত হয়ে প্রথমে মরুলা ব্লাস্টুলা দশা অতিক্রম করে একটা দ্বিস্তরী বা ত্রিস্তরী ব্লাস্টুলাতে পরিণত হয়। তারে বহুকোষী প্রাণীর জাইগোট বিভাজিত হয়ে প্রথমে মরুলা, তারপরে ব্লাস্টুলা, এই সমস্ত দশা অতিক্রম করে যখন দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলাতে পরিণত হয়, তাহলে ভ্রূণের গ্যাস্ট্রুলা দশায় বিদ্যমান এই সব কোষীয় স্তরকে বলা হয় তোমার ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, অন্যভাবে আমরা বলতে পারি যে ভ্রূণের যেসব কোষ স্তর থেকে ভবিষ্যতে বিভিন্ন কলা, বিভিন্ন অঙ্গ প্রস্ফুটিত হয় তাদের ভ্রূণ স্তর বলা হয়ে থাকে। ভ্রূণের কোষগুলো সাধারণত 2টি বা 3টি স্তরে বিন্যস্ত হয়ে থাকে কোষ স্তর। তাহলে এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী আর একটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী এটাকে ইংরেজিতে বলা হয় ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, আর ত্রিস্তরী প্রাণী এদেরকে ইংরেজিতে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তাহলে দ্বিস্তরী প্রাণী বলতে আমরা বুঝাই যেসব প্রাণীর ভ্রূণে 2টা স্তর থাকে, একটোডাম এবং এন্ডোডাম। একটোডাম মানে বাহিরের স্তর আর এন্ডোডাম মানে হচ্ছে ভিতরের স্তর। তাহলে যেসব প্রাণীর ভ্রূণে 2টা স্তর থাকবে, একটোডাম এবং এন্ডোডাম, একটোডামটা বলা হয় বাহিরের স্তর আর এন্ডোডামকে বলা হচ্ছে ভিতরের স্তর। এরকম যদি 2টা স্তর থাকে তাদেরকে বলা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। আচ্ছা, এরপরে এই স্তর দুটোর মাঝে কিন্তু একটা জেলির মতো একটা স্তর থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে মেসোগ্লিয়া কি, তাহলে আমরা বলতে পারি একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে জেলির মতো যে আঠালো স্তরটা থাকে অকোষীয়, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। যেমন নিডারিয়া পর্বের প্রাণী, এরা কিন্তু সবাই দ্বিস্তরী প্রাণী। নিডারিয়া এই পর্বের সকল প্রাণীগুলোই কিন্তু দ্বিস্তরী প্রাণী। এরপরে দেখো ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরী প্রাণী বলতে যাদের দেহে 3টা স্তর থাকে, একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম, হ্যাঁ, তাদেরকে ত্রিস্তরী প্রাণী বলা হয়। যেমন প্লাটিহেলমিনথিস, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা পর্বের সকল প্রাণীগুলোই কি ত্রিস্তরী প্রাণী। অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত এরা প্রত্যেকেই কিন্তু
তোমার ত্রিস্তরী প্রাণী। এতে প্রত্যেকের দেহে 3টা স্তর থাকে, একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম। একটোডাম বলতে বাহিরের স্তর, মেসোডাম হচ্ছে মাঝের স্তর, আর এন্ডোডাম হচ্ছে একেবারে ভিতরের স্তর। তাহলে যেসব প্রাণীর দেহে এই 3টা স্তরই থাকবে তাদেরকে বলা হবে ত্রিস্তরী প্রাণী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তাহলে এখানে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত এরা প্রত্যেকেই কিন্তু ত্রিস্তরী প্রাণী। তাহলে আমরা দ্বিস্তরী প্রাণী কি এবং ত্রিস্তরী প্রাণী কি এটা সম্পর্কে জানলাম। তো আজকে আমার মনে হয় এ পর্যন্তই থাক। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে।